সবাইকে স্বাগতম। ঢাকা চট্টগ্রাম সাপ্তাহিক শো তারুণ্য রাজনীতি। আজকের আলোচনার বিষয় ভূ রাজনৈতিক কৌশল ও অবস্থান ভিত্তিক রাজনীতি। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন নুরে আলম মাসুদ, লেখক, গবেষক এবং অনুবাদক। আজকে আমাদের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকের আমরা অনেকভাবে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আলোচনা পুরোটা দেখবেন। তো আমরা শুরু করতে পারি। ভাই, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আর ভাই, অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আচ্ছা ভাইয়া, যেহেতু টপিকটা অনেক ইন্টারেস্টিং টপিক, আমি প্রশ্নে এসে বলি। শিওর। আমি এখানে যে মেইন প্রশ্নটা যে ভূ রাজনীতি, তো এখানে যদি আমি প্রশ্নটা এরকম ভাবে করি যে বর্তমান সময়ে যে টপিকটা খুবই কি বলবো যে ভাইটাল টপিক, যে ইসরায়েল এবং ফিলিস্তিনি যে একটা যুদ্ধ চলমান, এই যুদ্ধের সাথে আপনি কি কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো রাজনৈতিক অবস্থান কি পান কিনা, বিষয়টা এরকম? যুদ্ধের সাথে রাজনৈতিক কিছু পাওয়া যায় কিনা, এখন যুদ্ধ জিনিসটাই রাজনৈতিক। আর এই কথার শুরুতে আমাদের ডেফিনিশন সেট করা দরকার যে আমরা রাজনীতি বলতে আসলে কি বুঝবো বা কি বুঝাইতেছি। কারণ রিয়েলি শব্দের অনেক অর্থ হয় এবং আপনি একটা শব্দ এক অর্থে হয়তো দেখবেন, আমি হয়তো আর এক অর্থে দেখব। এবং যখন হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষকে নিয়ে একজন দুইজন ব্যক্তি কাজ করে, তখন সে একটা শব্দের যা অর্থ বোঝে, যেমন রাজনীতি, আর মানুষকে যা বোঝানো হয় বা সে যা মানুষ যা বুঝতেছে সেটা আলাদা হইতে পারে। এই জন্য রাজনীতি বলতে আমরা আসলে কি বুঝবো? এটা কি শুধুমাত্র তেল গ্যাসের বিষয়? এটা কি শুধু জমি দখলের বিষয়? নাকি এটা ধর্মীয় কারণে রাগ, জিঘাংসা, ঘৃণা, ক্ষোভ এগুলোর কারণ? না কি এক্স্যাক্টলি? ওই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। তো আপনার প্রশ্নটা আপনি রিফ্রেম করতে পারেন আবার, যে বাক্যটা আবার বলেন, আপনি প্রশ্নটা কি করছিলেন এক্স্যাক্টলি? আমি যদি প্রশ্নটা আপনাকে এরকম ভাবে করি যে এই যে এই যুদ্ধর সাথে কি কারো রাজনৈতিক স্বার্থ আছে কিনা, যদি আমি এইভাবে যদি আপনাকে প্রশ্নটা করি। মানে এটা তো খুব ক্লিয়ার একটা বিষয় যে রাজনৈতিক স্বার্থ, অবশ্যই যুদ্ধে স্বার্থ আছে। সো স্বার্থ জিনিসটা ব্যক্তিগত যদি হয় তখন এটা ব্যক্তিগত পরিমণ্ডলে হয়, আর যদি এটা ব্যাপক আকারে হয় সামাজিকভাবে তখন এটা অবশ্যই আমরা রাজনৈতিক বলতে পারি। তো সেই জায়গা থেকে অবশ্যই ফিলিস্তিনের যেই সিচুয়েশনটা এখন চলতেছে, যেই যুদ্ধ চলতেছে বা আগ্রাসন চলতেছে, এটা অবশ্যই রাজনৈতিক একটা বিষয়। এবং আরো অন্যান্য জিনিসও থাকতে পারে। রাজনৈতিক বিষয় মানেই যে এখানে ধর্মীয় কিছু নাই তা কিন্তু না, বা সামাজিক কিছু নাই তা না, বা ঐতিহাসিক কিছু নাই সেটা না। আমরা যদি বলি যে হ্যাঁ এটা রাজনৈতিক, স্টিল এটা অন্য কিছুও হইতে পারে। রাজনৈতিক বলা মানেই অন্যগুলো নাকচ করা না। আচ্ছা, আমি আমি এখানে যদি স্বার্থর দিকে যদি আমি যাই, তো এখানে যেহেতু যুদ্ধ এখানে দুইটা দেশের মধ্যকার, এই স্বার্থর দিক থেকে মূলত কাদের স্বার্থ বেশি এখানে, মূলত মানে স্পেসিফিক কার স্বার্থ এখানে মূলত কাজ করতেছে নরমালি? আমরা যা চোখে দেখি তাই, নাকি আরো এর ভিতরে কিছু আছে আরো? এখন এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে জাজ করা যে আসলে কার স্বার্থ এখানে কাজ করছে, আর একটা বিষয় হলো আমি জাজ করার উপযুক্ত তথ্য পাচ্ছি কিনা, এবং যেটা বেশি ভাইটাল ব্যাপার যে আমি আসলে কি তথ্যের ভিত্তিতে জাজ করতেছি, কি কি জিনিস আমি দেখতে পাচ্ছি। এবং এই একটা এরিয়া আমার মনে হয় যে খুব বেশি ওভারলুক হয়ে যায় এখনকার ডিসকোর্স গুলোতে, আলাপ আলোচনার মধ্যে। সেটা হইলো যে তথ্য আমার কাছে কিভাবে আসে, কারা আমার কাছে তথ্য পৌঁছে দেয়, এবং সে ব্যক্তিদের অবস্থান, দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি। এই ব্যাপারটা খেয়াল করলে আমরা মিডিয়ার দিকে ফোকাস আনতে পারি, যে মিডিয়া আমাদের কাছে বিভিন্ন যুদ্ধের খোঁজ খবর এনে দেয়। পৃথিবীতে কোনো না কোনো জায়গায় যুদ্ধ কম বেশি বেঁধেই থাকে। তার মধ্যে কোনো কোনো জায়গার নিউজ আমার কাছে আসে, আবার অনেক জায়গার নিউজ আমার কাছে আসে না। এবং যেই যুদ্ধের নিউজ আমার কাছে আসতেছে সেটারও সম্পূর্ণ আসতেছে নাকি আংশিক আসতেছে, এই জিনিসগুলো ম্যাটার করে। তো আমি যখন জাজমেন্টটা করি, আপনি খেয়াল করেন বাংলাদেশের বর্ডারের ঠিক ওই পারে গেলেই আমরা ভারতকে পাই, এবং ভারতের বাংলাভাষী যারা, অ্যাটলিস্ট বাংলাভাষী যারা, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে, বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি, হাসিনা পরবর্তী যে পরিস্থিতি বাংলাদেশের, এটার বিষয়ে তারা যে এরকম মনে করতেছে আর আমরা যা মনে করতেছি, দুটোর পার্থক্য আছে। কিভাবে এই পার্থক্যটা ঘটে গেল? কারণ আমাদের কাছে যেই তথ্যগুলো উপস্থিত হচ্ছে বা আমরা যে তথ্যগুলো সংগ্রহ করতেছি, আর ভারতীয় বাঙালিরা তাদের কাছে সেম তথ্য উপস্থিত হচ্ছে না।
বা তারা একই তথ্য সংগ্রহ করতেছে না, বা তাদের কাছে যারা তথ্য তুলে ধরতেছে তারা হয়তো বাংলাদেশে বর্তমান পরিস্থিতিকে অনেক বেশি খারাপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তাদের নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তো এই মুহূর্তেই আমরা দেখতে পাই যে একই রিয়েলিটি বাংলাদেশের জমিনের যে বাস্তবতা এটা তো বদলাইতেছে না, এটা একই বাস্তবতা থাকতেছে, অথচ সেইটা যখন একজন ন্যায়বান গবেষক বা রাজনৈতিক বিশ্লেষক, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক, এবং সেও যদি ভারতের উপস্থাপিত তথ্যগুলোর ভিত্তিতে বিশ্লেষণ করতে যায় যে এখানে আসলে পরিস্থিতিটা কি, কার স্বার্থ আছে, কারা লাভবান হইতেছে, এরকম সে যদি বিশ্লেষণ করতে যায়, সে যেই তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করবে, আর বাংলাদেশে বসে আপনি আমি যে তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব, শুধুমাত্র তথ্য আলাদা হওয়ার কারণে দুই দেশের গবেষক বিশ্লেষকের নীতি নিয়ত খুব ভালো থাকলেও কনক্লুশন ভিন্ন হয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখে আমাদের দেখা দরকার যে ফিলিস্তিন পরিস্থিতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যে তথ্যগুলো আমরা পাই, আমাদের কাছে আসে, সেটা কি ওই অঞ্চলের মানুষরাই আমাদেরকে তুলে ধরে আমাদের কাছে, নাকি ওই অঞ্চলে যে আগ্রাসী যে আমেরিকা, ইসরায়েল, তারা সেই তথ্যগুলো আমাদের কাছে তুলে ধরে? এবং আমরা যদি আমাদের নিউজের সোর্সগুলোকে ট্র্যাকিং করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের মেজরিটি নিউজের সোর্স হচ্ছে বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি, এএফপি ইত্যাদি ইত্যাদি। এইভাবে, বা এখন অনেকে বলবে আল জাজিরা হচ্ছে ইসলামিক, বাট আল জাজিরা ইসলামিক কিনা সেটা আমাদের ডিসকাশনের বিষয়, বা ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সো এই যে অল্প কয়েকটা নিউজের সোর্সের ভিতরে আমরা আটকে থাকতেছি, এই সোর্সগুলো আমাদের কাছে তথ্য কেন তুলে ধরে, কি উদ্দেশ্যে, এবং সেটার মধ্যে যদি বিকৃতি থেকে থাকে আমার কিন্তু জাজমেন্ট ওটাতে আটকায় যাচ্ছে। এটা একটা এরিয়া যেটা সবাই ওভারলুক করে। মানুষ একটা তথ্য দেখে ইমিডিয়েট ডিসিশনে চলে যায়, কিন্তু সে এটা খেয়াল করে না যে তথ্যটা সঠিক কি বেঠিক, বা কে আনতেছে, কতটুকু বেঠিক কতটুকু সঠিক, তার উদ্দেশ্য সাপেক্ষে সে কথাকে ঘুরাই দিচ্ছে কিনা। রিসেন্টলি প্রথম আলোর কেসটা খেয়াল করেন। প্রথম আলো আপনার জানা আছে মনে হয় যে এই হাসনাত সার্জিসকে নিয়ে একটা নিউজ করলো, যে তাদের অর্থ সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে এনসিপির নিজস্ব মিটিং এ, এই ধরনের একটা নিউজ করলো। পরে যখন এটা নিয়ে হাসনাত প্রতিবাদ করলো, হাসনাত আব্দুল্লাহ, যে এটা আমার বিষয়ে কোনো আলোচনা হয়নি বা সামথিং, তখন তারা সিম্পলি নিউজের হেডলাইনটা চেঞ্জ করে দিল। এই যে আমরা রিয়েল টাইমে দেখতেছি যে আমাদের দেশের অভ্যন্তরেও মিডিয়া সে মানে পাবলিক অপিনিয়নকে নির্দিষ্ট ব্যক্তির এগেনস্টে উস্কে দেওয়ার জন্য মডিফাই করতেছে শিরোনাম, মিথ্যা শিরোনাম, সত্য মিথ্যা মিলায় দিচ্ছে। সার্জিসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, হাসনাতকেও সাথে যুক্ত করে দিচ্ছে, সত্য এবং মিথ্যার মিশ্রণ করতেছে। কোনো কোনো ক্ষেত্রে পিওরলি সে মিথ্যা তুলে ধরতেছে, তারপর যদি সে ধরা পড়ে যায় সে জাস্ট এডিট করে মুছে দিচ্ছে। প্রসঙ্গক্রমে বলি যে সিরিয়ার যে পরিস্থিতি 2011 সাল থেকে চলে আসতেছে, সেই পরিস্থিতি আমি 2011 সাল থেকে অবজার্ভ করে আসতেছি, নোট করে আসতেছি। ওই সময় দেখলাম যে বিবিসি একটা নিউজ করলো যে বাশার আল আসাদ কেমিক্যাল অ্যাটাক করেছে বা এরকম সামথিং, অনেক বাচ্চা মারা গেছে। তারপর একটা ছবি যেখানে অনেক ছোট বাচ্চার লাশ সাদা কাপড়ে মোড়ানো, এরকম এই ছবি দিয়ে এই নিউজটা তারা করলো। মেবি 12 সালের দিকে এই নিউজটা করলো, একদম যখন সিরিয়ায় প্রথম এই গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ওই ছবির যে অরিজিনাল ফটো সাংবাদিক, সেই ফটো সাংবাদিক এটা ক্লেম করলো যে এটা আমি ইরাক যুদ্ধের সময়, অর্থাৎ ইরাকে যে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল 2003 সালে, ওই যুদ্ধের সময় ইরাকে অবস্থিত একটা গ্রামে আমেরিকার হামলায় অনেক বাচ্চা মারা যায়, সেইটার যে লাশ, সেই লাশগুলোর ছবি সেই ফটোগ্রাফার তুলেছিল এবং তার নিজের ওয়েবসাইটে সে ওই সময়ই পাবলিশ করেছিল। সে তখন ফেসবুকেও এটা পোস্ট করলো এবং প্রতিবাদ জানালো যে এটা বিবিসি কেন ব্যবহার করেছে, এটা তো অ্যাকচুয়ালি সিরিয়ার ছবি না, এটা ইরাক যুদ্ধের ছবি, এবং ইরাকে আমেরিকায় মানুষ মারছে, সিরিয়ায় বাশার আল আসাদের হাতে এই বাচ্চারা মানে মৃত্যু শিকার হয়নি। বিবিসি করলো কি, সিম্পলি ছবিটা সরাই দিল, আর কিছুই না। ঠিক আমাদের প্রথম আলো যেমন কোনো অ্যাপোলজি নাই, কিচ্ছু নাই, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিছে। এবং তখন আপনার প্রশ্ন আসবে যে বিবিসির মতো একটা হিউজ একটা মিডিয়া অর্গানাইজেশন, যাদের সারা পৃথিবীর সমস্ত দেশে অন দ্য গ্রাউন্ড রিপোর্টার থাকে, ফটো জার্নালিস্ট থাকে, তারপরে নিউজ লেখে যারা, তারা থাকে, তারা কি করে সিরিয়ার মতো একটা সেন্সিটিভ ইস্যুতে এরকম মিথ্যা নিউজ দিয়ে দিতে পারে? এটা কোনো মিস্টেক হইতে পারে না, এটা ইন্টেনশনাল ছাড়া অন্য কোনোভাবে হওয়া সম্ভবই না। এটা কি এভাবে সম্ভব যে তাদের ফটো জার্নালিস্ট সিরিয়াতে ছবি তুললো,
তারপরে সে অনেক কাগজ অনেক ছবির মধ্যে গোলমাল হয়ে গেল, ভুল করে ইরাক যুদ্ধের ছবিটা চলে এসে ওই জায়গায় প্রিন্টে চলে গেছে। এটা তো ডিজিটাল যুগে ইম্পসিবল। আর না ওই ফটো জার্নালিস্টের কাছে সিরিয়ার ইরাক যুদ্ধের ছবি একই ফটো জার্নালিস্টের সেম ফোল্ডারে ছিল, যেটা গোলমাল হয়ে গেছে তাই চলে গেছে। কোনোভাবে আপনার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও আপনি এটা মাথায় আনতে পারবেন না যে ভুল করে তারা ইরাক যুদ্ধের একটা ছবি চলে আসছে আনইনটেনশনালি। সো ইট ওয়াজ কমপ্লিটলি ইন্টেনশনাল, এটা বোঝা গেছে ওই সময়। তো এরকম আরো অনেক আছে যারা এগুলো অবজার্ভ করে মিডিয়ার ব্যাপারটা। বাট নিউজের যে লেয়ার, ইনফরমেশন লেয়ার, এই ইনফরমেশন লেয়ারকে যারা আলাদাভাবে অবজার্ভ করে তারা এই বিষয়গুলো খেয়াল করে। প্রথম আলো যে কাজটা সবসময় করে, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় প্রথম আলো এরকম নিউজ 3-4 বার শিরোনাম চেঞ্জ করেছিল। ওই সময় আমি এটা মিনিটে মিনিটে রিফ্রেশ দিচ্ছিলাম এবং স্ক্রিনশট নিচ্ছিলাম যে আমি জানি প্রথম আলো নিউজ চেঞ্জ করবে, এবং আমার কাছে স্টিল ওই রেকর্ড গুলো আছে। ওগুলো আমি যে হাসিনার আমলনামা যখন পাবলিশ করলাম 4500 ডকুমেন্ট, ওর মধ্যে এই ডকুমেন্টও আমি দিয়ে দিয়েছি, আপনি পাবলিক আর্কাইভে ওটা পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আমি 2-4টা উদাহরণ দিয়ে বললাম যে নিউজের যে লেয়ার, এই লেয়ারে কারা কাজ করে, স্টাফ রিপোর্টার, বিশেষ সংবাদদাতা, জেলা প্রতিনিধি, এই লোকগুলোকে আমরা চিনি না, এগুলো জাস্ট কিছু নাম। এর পিছনে কারা কাজ করে, তারা কাদের পয়সা খায়, কি উদ্দেশ্যে কি করে, কিছুই আমরা জানি না। কিন্তু তারা যে নিউজগুলোকে সারফেসিং করে উপরে নিয়ে আসে, ওগুলোর দিকে তাকায়, ওর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এটা ইরান ভালো কি ইরান খারাপ, সিরিয়া ভালো কি সিরিয়া খারাপ, হামাস কি অ্যাটাক করে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, হামাস কি নেতানিয়াহুর প্ল্যান অনুযায়ী করলো, নেতানিয়াহুর যোগসাজশেই করলো কিনা। যথেষ্ট পক্ষ বিপক্ষ নেগেটিভ আমরা তখন দেখতে পাই, এবং সব পক্ষই তাদের পক্ষে কিছু না কিছু যুক্তি তথ্য তুলে ধরতে পারে। কিন্তু কেউ এটা খেয়াল করে না যে যে ইনফরমেশন গুলো সারফেসিং করতেছে, এটার বিহাইন্ড দ্য সিন কারা কাজ করতেছে, তাদের ইন্টেনশন কি, এবং তারা অ্যাকচুয়ালি কতটা সত্য তথ্য তুলে ধরেছে। তো এই হচ্ছে ইনফরমেশন লেয়ার, এবং এই হচ্ছে ডিসিশন লেয়ার, দুটো কিন্তু আলাদা লেয়ার। আমরা মোস্টলি ডিসিশন লেয়ারে এনগেজ থাকি এবং ডিবেট করি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বাট ইনফরমেশন লেয়ারে আমরা কিন্তু কমই প্রবেশ করি, এবং ওই ব্যাপারে আমাদের কম মানুষকেই ট্রেন আপ করা হয়। ইভেন যারা জার্নালিজমে পড়ে ইউনিভার্সিটিগুলোতে, তাদেরকেও এই জিনিসগুলোতে খুব বেশি ট্রেন আপ করা হয় না। তাদেরকে ট্রেন আপ করা হয় কিভাবে তুমি লার্জ মিডিয়া কর্পোরেশনের পয়সা খেয়ে বেতনভুক্ত কর্মচারী হয়ে প্রথম আলো সাংবাদিকের মিথ্যাচার করবা, ওটুকুর জন্য সে ট্রেন আপ হয়। কিন্তু গ্লোবাল স্কেলে, স্পেশালি মিডল ইস্টের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে, যেখানে ধর্ম এবং রাজনীতি এবং তেল গ্যাস জমি সম্পদ সবকিছু জড়িত, এত কমপ্লেক্স একটা ইস্যুতে এই ইনফরমেশন লেয়ারে সত্য মিথ্যা বের করে আনবা, এটা ট্রেনিং বাংলাদেশি কাউকে দেওয়া হয় বলে আমার জানা নেই। ভাই আপনি এখানে নর্মালি মিডিয়াকে আপনি একটু কাউন্ট করছেন যে বিষয়টা, যে আমি এজ এ সাধারণ জনগণ, আমি যখন কোনো নিউজ দেখি, মানে বর্তমান যে আপনার ফেসবুক তো বর্তমান সোর্সও প্রয়োজন হয় না, একটা টপিক আসলো ওটাকে নর্মাল পোস্ট করে দিল, এর ধারা যে একটা রিয়েকশন হয়, এই 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 যে রিয়েকশনের ক্ষেত্রে তো অবশ্যই ক্ষতি সম্মুখীন, আমরা তো যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিই। মানে বিষয়টা এরকম যে এই ক্ষেত্রে তো অবশ্যই আপনার প্রত্যেকটা নিউজের তো একটা নির্দিষ্ট সোর্স প্রয়োজন, আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, তা আমরা এখানে দোষটা কাকে দিব? এখানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে দোষ কাকে দেব। আমার এই জায়গায় দৃষ্টিভঙ্গি খুব ক্লিয়ার। প্রথম কথা, দোষারোপে কোনো কার্য উদ্ধার হয় না। যে কর্ম করে আর যে দোষারোপকারী, দুজনের পথ এক জায়গায় শুরু হয় কিন্তু শেষ হয় ভিন্ন জায়গায়। দেখেন, একটা সিচুয়েশনকে আপনি সলভ করতে চান, একটা প্রবলেম সলভ করতে চান, আপনার আগে প্রবলেমটা দেখতে পারতে হবে। অতএব দোষ বাইর করতে হবে যে এই যে আমরা একটা কান নিয়ে এসেছিলে গুজবের পিছনে অনেক সময় আমরা ছুটতেছি, এক্ষেত্রে আসলে দোষটা কার, কিভাবে এটা শুরু হইলো, সমাধান করতে গেলে ওইটা আমাদের দেখতে পারতে হবে। দ্যাট ইজ ট্রু। কিন্তু ওইটা দেখার পর কিছু মানুষ, ও তাহলে দোষ আমেরিকার, ইহুদি নাসারা। আমাদের অনেক বছর ধরে বেশ অনেক যুগ ধরে মুসলমানদের মধ্যে এই কালচারটা ছিল, কিছু হলে ইহুদি নাসারাদের উপর দোষ চাপাই দিয়ে নিজেরা ঘরে বসে থাকা, আরাম করো, খাও দাও। যেইটার রেজাল্ট হইলো আজকে এত বছরের এই প্যাসিভিজমের রেজাল্ট হইলো যে আজকে ফিলিস্তিনে মানুষ মরতেছে এবং আমাদের হাতগুলো বাঁধা, আমাদের করার সামর্থ্য কমে গেছে। তো দোষারোপ করে কোনো লাভ নাই যদি কেউ কর্ম করার বা সমাধানের নিয়ত না রাখে। এটা গুরুত্বপূর্ণ। ইভেন এই প্ল্যাটফর্মে আমরা যখন কথা বলতেছি, এটা যদি পরবর্তীতে মানুষজন রেকর্ড দেখে, সেক্ষেত্রেও কয়েকজন মানুষ অ্যাকচুয়ালি ময়দানের বাস্তবতা পরিবর্তনের নিয়তে একটা ভিডিও দেখতেছে, বা একটা ভিডিওতে একটা বক্তব্য শোনার পর, দেখার পর, জানার পর তার জীবনযাত্রা পরিবর্তন করে সে গবেষক হয়ে উঠতেছে, বা সে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়ে উঠতেছে বা সামথিং, আর কয়েকজন জাস্ট স্ক্রলিং এ বিষয়টাকে পার করে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড, যদি আমরা দোষ অ্যাকচুয়ালি দেখতে যাই, তাহলে মিডিয়া জিনিসটার যে হিস্ট্রি, এই হিস্ট্রি দেখতে হবে। মিডিয়া জিনিসটার হিস্ট্রি কিন্তু ছাপাখানার হাত দিয়ে।
এখন আমরা খুব র্যাপিড কিছু চেঞ্জ আমরা তো রিসেন্ট টাইমসে দেখছি। রিসেন্ট টাইমস কেন বলতেছি, মানে এখনকার একেবারে ইয়াং জেনারেশনের কাছে এটা তো রিসেন্ট না। ইন্টারনেট তো তারা জন্মের পর থেকে দেখতেছে, একদম এখনকার বাচ্চারা যারা। কিন্তু আমরা একসময় মানে টেলিভিশন, আমাদের পুরো ঢাকা শহরে কয়টা বাসায় টেলিভিশন ছিল? খুব অল্প কিছু বাসায়। ডিশের লাইন আসলো নতুন। তার আগে শুধু বিটিভি ছিল, কয়েক ঘন্টা বিটিভি চালু হইতো, বাকি সময় অফ থাকতো। আমরা ওই জিনিসটা দেখছি। তার আগে আমরা পত্রিকার যুগ দেখছি, কাগজ পত্র পত্রিকা বইপত্র এগুলোর যুগ দেখছি। টেলিভিশন আসলো, স্যাটেলাইট ওই যে চ্যানেল এগুলো আসলো, রেডিও অনেক এফএম চ্যানেল আসতে থাকলো, ইন্টারনেট চলে আসলো। ইন্টারনেট আসার পর ফেসবুক, ওয়েবসাইটের যুগ আমরা একসময় পার করছি। এখন অ্যাপসের যুগ। সেটা কি? ফেসবুক, ইউটিউব, টিকটক, মেজর অ্যাপসের মধ্যে মানুষ নিজেদেরকে কনফাইন করে ফেলছে। তো এই যে একটা র্যাপিড ট্রানজিশন আমরা দেখি আজকে এই শেষ পর্যায়ে এসে দাঁড়াইছি, এই টোটাল জিনিসটা মাত্র কয়েকশো বছরের ইতিহাস, ছাপাখানা থেকে শুরু করে। এবং ছাপাখানা জিনিসটা এই বঙ্গভূমিতে কেমনে আসলো আপনার কি একটু চিন্তা করে দেখেন, যে এই অঞ্চলে এই প্রিন্টিং মেশিন কারা নিয়ে আসছে, কি উদ্দেশ্যে? এই প্রিন্টিং মেশিন বিশ্বব্যাপী রপ্তানি করছে আমেরিকা এবং ইউরোপ, যারা গ্লোবালি কলোনাইজ করছে জাতিসমূহকে। অতএব এরা যখন বিভিন্ন জায়গায় ছাপাখানা নিয়ে গেছে, এই জন্য ছাপাখানা নিয়ে যায় নাই যে অনেক বই ছাপানোর মাধ্যমে এই জনগণ জ্ঞানী হয়ে উঠবে। রিয়েলি ব্রিটিশরা যখন আমাদের এই অঞ্চলকে দখল করতে এসেছিল, তারা কি এই অঞ্চলের এই এই গরিব ক্ষুধার্ত বাঙালিদেরকে জ্ঞানে আলোকিত করার জন্য তারা ছাপাখানা আনছিল, প্রিন্টিং মেশিন? এই যে ব্রিটিশদের তৈরি করে যাওয়া রেল লাইন, এগুলো কি তারা আমাদের ভালোর জন্য করেছিল, না নিজেদের কমিউনিকেশনের জন্য, বিজনেসের মানে গুডস ট্রান্সপোর্টেশনের জন্য তারা এই রেল লাইনগুলো তৈরি করছিল? আমরা বলি ব্রিটিশরা করে দিয়ে গেছে রেল লাইন, কত গুড কোয়ালিটি, আমরা এখনো ইউজ করি। বাট সেটা কি তারা আমাদের জন্য করেছিলেন না তাদের জন্য? তো এই যে ছাপাখানার প্রথম ব্যবহারই ছিল হইলো প্রপাগান্ডা লিফলেট। এবং ছাপাখানা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াইছে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন এই ছাপাখানা দিয়ে কাগজে বিভিন্ন জিনিস ছাপায় গণহারে প্লেন থেকে এগুলোকে ফেলা হতো। একটা প্লেন উড়ে যেত লো অল্টিটিউডে, এবং সেটা থেকে এরকম লিফলেট বিতরণ হইতো, বাতাসে উড়াই দিত। মানুষ সে লিফলেট পড়তো, কে লিখছে কারা পিছনে কেউ জানে না, খালি পড়তো, একটা কাগজে একটা লেখা আছে, মানুষের মন ঘুরে যেত। এখনকার জেনারেশন হয়তো খুব বেশি রিলেট করতে পারবে না, বাট আমরা আগে আমাদের মানে শৈশবে আমরা এটা নিয়ে কৌতুক করতাম যে কোনো কিছু যখন কাগজে ছাপা আছে তাহলে মনে হয় সত্য কথা বলছে। এখনকার ডিজিটালে যেটা বলে, ইংরেজিতে যখন বলছে মনে হয় সত্যি বলছে, এরকম বলে না? অবশ্যই বলে। আচ্ছা, আমি জাস্ট এখানে অ্যাড করি আপনার সাথে। আপনি নরমালি যেটা বললেন যে একটা বিষয়টা যে একটা মিডিয়া আমরা যেভাবে দেখাই আমরা ওভাবে দেখি, এটাই বিশ্ব মেইন টপিক। তারা যেভাবে চাচ্ছে আমরা ওভাবে দেখি। সো আমরা এক্ষেত্রে যে রিয়াকশনটা দেই, এই যে রিয়াকশনটা দেই, এটা কি ঠিক না ঠিক? আপনার কি মনে হয়? এটা ঠিক হইতেও পারে, বেঠিক হইতে পারে, আমি তো জানি না। মানে মনে করেন আমি একটা রিয়াকশন দিলাম, রিয়াকশনটা সঠিক যে আমি ইসরায়েলের বিরুদ্ধে নামছি, বাট যেটা দেখে আমি নামছি ওই নিউজটা ফলস হইতেও পারে। মনে করেন এরকম আমি অনেক সময় একটা কৌতুক শুনছি ছোটবেলায়, যে একজন কোরআনের একটা আয়াত প্রচার করতেছে, বলে ভাই এটা হাদিসে আছে, আপনারা এরকম করেন। তখন আরেক হুজুর এসে বলে, ভাই এটা তো কোরআনের আয়াত, তুমি হাদিসে আছে বলতেছো কেন? তখন সে বলে, ভাই কোরআনে আছে বললে লোকে মানতে চায় না, হাদিসে আছে বললে মানতে চায়, এই জন্য আমি বলছি হাদিসে আছে, কারণ দিন শেষে মানলেই হইলো। এখন বিষয় হইলো যে আপনি যে রিয়াকশনটা জেনারেট করতেছেন, এই প্রপাগান্ডা মেশিন, যেটাকে আমরা ফেসবুক, ইউটিউব, প্রিন্ট মিডিয়া সবকিছু স্ট্রাকচারালি এটা হলো প্রপাগান্ডা মেশিন, যেখানে পার্সনকে ভেরিফাই করা যায় না, পার্সন অলওয়েজ বিহাইন্ড দ্য সিন থেকে যায়, তার ইন্টেনশন আমরা জানতে পারি না। এই প্রপাগান্ডা মেশিনের ফলে আমাদের যে রিয়াকশন জেনারেট হয়, যার ফলে আমরা মার্চ ফর গাজা করি বা অন্য কিছু করি, কোনো জিনিস সঠিক, কোনোটা বেঠিক। আমার এখানে একটা প্রশ্ন সবসময় থাকে যে সাপোজ আপনার নরমালি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা, সেখানে আমাদের কি করার আছে, আমাদের বাংলাদেশের কি করার আছে, স্পেসিফিকলি বলতেন আমরা কি করতে পারি? আমাদের কি করার আছে এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি দুই রকম হয়। একটা হলো দায়িত্বের দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে জয় পরাজয়ের দৃষ্টিভঙ্গি, ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি। ব্যবসায়ী যখন কোথাও ইনভেস্ট করে, একজন বিজনেসম্যান ইনভেস্টর, সে দেখে এখানে ইনভেস্ট করলে আমার রিটার্ন আসবে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো কিনা। যদি সে দেখে এখানে ইনভেস্ট করলে ভালো রিটার্ন আসবে, তাহলে সে ইনভেস্ট করে, নাইলে করে না। আর দায়িত্বের দৃষ্টিভঙ্গি কি? দায়িত্বের দৃষ্টিভঙ্গি হলো একটা ফ্যামিলির মতো।
পিতামাতার মতো। পিতামাতা কি করে? ছেলে বা মেয়ে, তাকে আমি খাওয়াবো, তার যত্ন নেব। সে আমার সাথে রাগ করছে, তাও তার যত্ন নেব। সে আমার সাথে ভালো আচরণ করছে, তাও তার যত্ন নেব। আমার দায়িত্ব আমি পালন করব। রেজাল্ট কি সেটা আমার বিষয় না, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। পিতামাতা কিন্তু পিওরলি দায়িত্বের জায়গা থেকে, ভালোবাসা এবং দায়িত্ব, এই জায়গা থেকে সন্তানের সাথে আচরণ করে থাকে। যার ফলে আমরা পরিবারগুলোতে দেখি যে অনেক সন্তান পিতামাতার সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, কিন্তু পিতামাতা তাদের খাওয়া পড়া বন্ধ করে দেয় না। পিতামাতা কিন্তু দায়িত্বের উপর অটল থাকে। এখন যদি ফিলিস্তিন ইস্যু আসে, এখানে ধর্মীয় আলাপকে একেবারে সরায় রাখার সুযোগ নাই। ইভেন ধর্মীয় আলাপকে সরায় রাখলেও মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ থেকে আমরা কি করতে পারি, এইটা কোশ্চেন না হয়ে কোশ্চেনটা রিফ্রেম করা উচিত যে আমাদের দায়িত্বটা কি। এবং যদি আমরা নিজেদের দায়িত্ব সন্ধান করতে যাই, খুঁজতে যাই, তখন আমি একটা দুইটা হলেও দায়িত্ব পাবো। মানুষকে আল্লাহ তাআলা একেবারে দায়িত্বহীন রাখে নাই, বা ধর্মীয় জায়গার বাইরে আসলেও মানুষের মানবিক অনুভূতি মানুষকে শতভাগ দায়িত্বমুক্ত করে না, বরং মানুষের মানবিক অনুভূতি তার উপর একটা দায়িত্বের অনুভূতি চাপিয়ে দেয় যে জুলুম হচ্ছে, কিছু একটা প্রতিক্রিয়া তুমি জেনারেট করো, সেটা হাত দিয়ে হোক, সেটা কথা দিয়ে হোক, সেটা যেভাবেই হোক। সো দায়িত্বের দৃষ্টিভঙ্গি যখন আমরা দেখবো, বাংলাদেশ থেকে আমরা ইসরায়েলে মিসাইল মারতে পারতেছি না ইয়েমেনি হুথিদের মতো, ভেরি গুড। আমরা বাংলাদেশ সরকারকে চাপ দিতে পারতেছি, লেটস ডু ইট। আমরা ময়দানে নামতে পারতেছি, লেটস ডু ইট। আমরা সবাই মিলে আজকে 10 টাকা করে 100 টাকা করে জমা করে ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠানোর জন্য জমা করলাম, লেটস ডু ইট। আমরা যা পারতেছি সামর্থ্যের মধ্যে সেটা যদি আমরা করি, আমরা দায়মুক্ত হয়ে গেলাম আল্লাহর কাছে, নিজের বিবেকের কাছে। তারপর অন্যান্য জাতি রাষ্ট্র করতেছে কি না, না করলে দিন শেষে আমাদের এটার কোনো রেজাল্ট, ফাইনালি ফিলিস্তিনিরা বিজয়ী হইল না, তাতে আমার কি? আমি তো নিজের বিবেকের দংশন থেকে মুক্ত হইলাম। আমি তো আল্লাহর কাছে ক্লিয়ার থাকলাম যে আমি দায়িত্ব পালন করে দিছি। সো মুসলমান হলো দায়িত্ব পালনকারী জাতি। যেই দিন থেকে মুসলমান দায়িত্ব পালনকারী জাতি থেকে সরে গিয়ে জয় পরাজয়ের ভিত্তিতে তার কর্ম নির্ধারণ করতে শুরু করছে, সেই দিন থেকে তার মানদণ্ড উধাও হয়ে গেছে। তার ভিতরে কোনো ইয়ার্ডস্টিক নাই, মানদণ্ড নাই, ক্রিটেরিয়ন নাই, যার ফলে সে জয় পরাজয়ের দৃষ্টিতে দেখে এবং তার বিবেক বলে এটা নীরব থাকাটা খারাপ হইতেছে, কিন্তু সে দেখে এখানে আমি বিজয়ী হব না, এখানে লাভ নাই, বিজনেসম্যানের মতো, সো এখানে আমার প্রফিট নাই, আমি এখানে কিছু করতেছি না। তখন তার দৃষ্টিভঙ্গি এরকম হয়ে যায়, যার ফলে আজকে মাত্র কয়েক লক্ষ মানুষ এত মজলুম হইতেছে। আমরা তাদের সাথে ধর্ম শেয়ার করতেছি, কিন্তু আমাদের হাত দুটো তাদের কোনো কাজে আসতেছে না, কেননা আমরা আমাদের দায়িত্ব পালনকারী মুসলমান থেকে আমরা সরে গিয়ে জয় পরাজয়ের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে শিফট করছি। আমাদের রিয়েলি মানদণ্ডগুলো ঠিক করা দরকার। আচ্ছা, আমি আপনাদের একটা সংজ্ঞা চাচ্ছিলাম যে প্রথমত যুদ্ধের সংজ্ঞা কি হতে পারে? কনফ্লিক্টের সংজ্ঞা কি? কনফ্লিক্ট এটা তো সবার কাছে খুব ক্লিয়ার একটা শব্দ। সো ক্লিয়ার শব্দের যদি আপনি কোনো ডেফিনিশন আলাদাভাবে জানতে চান, তখন আমি কোনো বুকিশ ডেফিনিশন না দিয়ে আমার জায়গা থেকে যদি ভিন্ন কিছু বলতে পারি, সেটা আমি বলার চেষ্টা করি। যে কোনো যুদ্ধকে আপনি অনেকভাবে দেখতে পারেন, বিভিন্ন রাষ্ট্রের দ্বন্দ্ব, রাজায় রাজায় যুদ্ধ উলুক হাগড়ায় প্রাণান্ত। তো এখন রাজায় রাজায় মানে একজনের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, এদিকে হাজার হাজার সৈন্য মরতেছে, কিন্তু দ্বন্দ্ব কিন্তু ওই দুইটা লোকের। এখন যুদ্ধ অনেক সময় দুই লোকের দ্বন্দ্ব হয়, যুদ্ধ অনেক সময় দুটো জাতিরও হয়, যেমন আমরা ফিলিস্তিনের ক্ষেত্রে দেখতেছি। জায়নিস্ট যারা ফিলিস্তিনের মাটি দখল করেছে আজকে থেকে ৭৫-৮০ বছর আগে, তারা কিন্তু জাতিগতভাবেই ইহুদি ছাড়া অন্য সবাইকে তারা পশু প্রাণী মনে করে। এটা তাদের যে ধর্মীয় কিতাব তালমুদ, ওই তালমুদে এইভাবেই ডেফিনিশন দেওয়া আছে, এবং তারা রিয়েলি ওটা মনে করে যে এরা তো পশু প্রাণী, এদেরকে হত্যা করা জায়েজ আছে, এরা আমাদেরকে সার্ভ করবে, মানুষ গবাদি পশু পালে এরকম। সো তখন এটা জাতিগত কনফ্লিক্ট। আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু নেতৃবৃন্দের কনফ্লিক্ট। বিভিন্ন দেশে আমরা দেখি যে এই দেশের রাজা ওই দেশের রাজাকে, বা এই দেশের শাসক ওই দেশের শাসকের এগেনস্টে লাগছে, কিন্তু দুই জাতি, যেমন আমেরিকান জাতি কি সিরীয় জাতির এগেনস্টে তাদের কোনো রাগ আছে? তারা তো জানেই না ম্যাপে সিরিয়া কোথায়, কিন্তু ওই শাসক সিরিয়ার শাসকের এগেনস্টে, সো একটা কনফ্লিক্ট। ইরানি জাতির এগেনস্টে কি ইরাকি জাতির কোনো ঘৃণা ছিল? ছিল না। সাদ্দাম সে ইরানি শাসকদেরকে উল্টায় দিতে চাইছে, এই জন্য দুই জাতির মধ্যে অনেক মানুষ মারা গেছে। সো অনেক সময় নেতৃবৃন্দের কনফ্লিক্ট, সেটাও আমরা যুদ্ধ হিসেবে দেখি, জাতিসমূহের কনফ্লিক্ট, এটাও যুদ্ধ হিসেবে দেখি। তবে আরেকটা বিষয় হইল যে কোনো যুদ্ধ বা কনফ্লিক্ট হইল মানুষের নিজের ভিতরের অবস্থার বহিঃপ্রকাশ।
এবং আমরা প্রত্যেকটা মানুষই যেহেতু ভালো মন্দ সম্পন্ন প্রাণী, আমাদের মধ্যে ভালো আছে খারাপও আছে। সো আমার নিজের ভিতরের যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্বে যদি মন্দটা বিজয়ী হয়, আপনার ভিতরে মন্দ বিজয়ী হয়, আর ১ কোটি লোকের ভিতরে মন্দটা বিজয়ী হয়, আমরা সবাই মিলে তখন জালেম হয়ে উঠি এবং আমরা তখন অন্য ১ কোটির উপর জুলুম করি। বাংলাদেশে বিগত ১৫ বছরে শেখ হাসিনা এই জাতির উপরে যে জুলুম চাপিয়ে দিয়েছিল, সেটাকে কি আমরা যুদ্ধ বলবো না? ওটাও কি এক প্রকার যুদ্ধ ছিল না? তো ওটাও কিন্তু কনফ্লিক্ট। কারণ ওই মানুষগুলো নফসের পরাজয় হয়েছে, তারা মন্দ মানুষে পরিণত হয়েছে এবং সেটারই বহিঃপ্রকাশ আমরা এই জুলাই বিপ্লবে দেখছি, শাপলাতে দেখছি এবং আরো বিভিন্ন জায়গায় দেখছি। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন থাকবে। সাপোজ আমি বললেন যে আপনার কনফ্লিক্ট বা যুদ্ধের ক্ষেত্রে এখানে তো আপনার দুইটা পক্ষ লাগে, মূলত যুদ্ধের ক্ষেত্রে অবশ্যই দুইটা পক্ষ লাগে। দুই পক্ষর কি মানে যদি মানদণ্ড বলি বা সমতা বলি কি সেম থাকা জরুরি? সেম থাকলে কেমন তাকে যুদ্ধ বলবো, বা কি কি আপনার বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা যুদ্ধ বলতে পারি? মানে সাপোজ আমার কাছে একটা তলোয়ার আছে, আমার যে বিপক্ষ তার কাছে একটা সেম তলোয়ার আছে। এখন এগুলোর ক্ষেত্রে ধরেন যেমন জাতিসংঘ অনেক কিছু ডেফিনিশন দেয়। আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ জাতিসংঘ ইসরায়েলকে জাস্টিফাই করার জন্য একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। যারা জাতিসংঘের ইতিহাস জানে, যারা ইসরায়েল স্টেটের ক্রিয়েশনের ইতিহাস জানে, তারা এগুলো ভালোই জানে। তো ডেফিনিশন যদি জাতিসংঘের ওটার বাইরেও আমরা আসি, আগ্রাসন আর যুদ্ধ এগুলোর পার্থক্য আছে। আগ্রাসন এবং যুদ্ধের পার্থক্য আছে। আগ্রাসন হচ্ছে একতরফা কারো উপর কিছু চাপায় দেওয়া। যুদ্ধে তখনই সেটা পরিণত হয় যখন পাল্টা প্রতিক্রিয়া আসে, কিন্তু পাল্টা প্রতিক্রিয়া যদি আসতে না পারে সেটা তখন যুদ্ধ হয় না। তো আমরা বিডিআরকে কি বিদ্রোহ বলবো না হত্যাকাণ্ড বলবো? আমরা কি গাজার বিষয়টাকে যুদ্ধ বলবো না আগ্রাসন বলবো না গণহত্যা বলবো? আমার টপিক এগুলো আমরা সবাই তো বলি যুদ্ধ, আমরা সবাই বলি যুদ্ধ, কিন্তু মেইন কি এটা কি যুদ্ধ? এই জিনিসটা যুদ্ধ বলা যায় না। যুদ্ধ বলা যায় যখন আসলে কিছুটা সমতা থাকে, তখন যুদ্ধ বলা যায়। যখন উভয় পক্ষই পরস্পরকে অ্যাটাক করতে পারে তখন যুদ্ধ বলা যায়। কিন্তু একজনকে যদি আপনি জেলখানায় বেঁধে রেখে তাকে গুলি করেন বা পিটান বা টর্চার করেন, তখন সেটা যুদ্ধ না। সে কিন্তু মনে মনে আপনাকে ঘৃণা করতেছে, কিন্তু সে বাহ্যিকভাবে তো পাল্টা প্রতিক্রিয়া দিতে পারতেছে না। সো ওটা কিন্তু টর্চার, ওইটা কিন্তু যুদ্ধ না। সো রিয়েলি ফিলিস্তিনে যেটা হচ্ছে সেই জিনিসটা যুদ্ধ না, সেই জিনিসটা গণহত্যা, সেই জিনিসটা জেনোসাইড। এবং আমি যদি আন্তর্জাতিক বলতে যা বুঝায় পশ্চিমাদেরকে, তাদের দিকে আই ডোন্ট লুক আপ টু দেম, কিন্তু তারাও আজকে বলতে বাধ্য হচ্ছে যে ফিলিস্তিনে ইসরায়েল যা করতেছে সেটা কিন্তু কোনো যুদ্ধ না, এটা হলো জেনোসাইড, গণহত্যা। আচ্ছা, যেখানে হাত পা বাঁধা নিরস্ত্র মানুষ যারা কিছু করতে সক্ষম না, তাদের উপরে একতরফা হত্যাকাণ্ড। অবশ্যই এটা যুদ্ধ না, এটা গণহত্যা। আচ্ছা, তো এখানে নরমালি আমরা তো জানি, আমরা একটা শব্দ জানি যেটা হলো জাতিসংঘ। একটা শব্দ আমরা অনেকেই শুনছি। সো আমি যেটু জানি, যেটুকু বুঝি যে জাতিসংঘের মেইন কাজ হলো যে আপনার কোন দেশ যদি সমতায় দুর্বল থাকে তাকে সহায়তা করা, যুদ্ধের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্র বিশেষ। কিন্তু এখানে তাহলে জাতিসংঘের ভূমিকা কি? তারা কি মানে তারা এখানে কি করতেছে? জাতিসংঘের ভূমিকা দেখেন, আমাদের বাংলাদেশে ওই জাতিসংঘের কে যেন আসছিল মহাসচিব, হ্যাঁ, গুতেরেস, অ্যান্টনিও গুতেরেস। তো সে আসলো, আমরা খুব খুশি হলাম, সে পাঞ্জাবি পড়ছে, সে এই করছে, ফটো অপ, আমাদের খুব ভালো লাগছে। বাট খেয়াল করেন ওই লোকটাকে রাখাই হয়েছে জাস্ট মানুষকে আইওয়াশ দেওয়ার জন্য, কারণ তার হাতে কোনো মিলিটারি নাই। সে চাইলে কোনো দেশে, যেমন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, জাতিসংঘ মিলিটারি গিয়ে কিন্তু ইসরায়েলের এগেইনস্টে ফাইট করতে পারে না। আর এটার জন্য আবার 5টা দেশ আছে, তারা মিলে যদি ইয়েস না বলে তাইলে হবে না। এখন জাতিসংঘ কোত্থেকে আসলো? এটা কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, না মাটি ফুঁড়ে বাইর হয়েছে, না কেউ তৈরি করছে? কারা তৈরি করছে, কবে তৈরি করছে? আমরা ওটাতে যাই না, এবং আমাদের স্কুল কলেজে কিতাবাদিতে এগুলো পড়ায় না। আমাদের বিশ্লেষক গবেষকরা তাদের ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ দেয়, তার মধ্যে 5 মিনিট ধরে জনগণকে এডুকেট করে না যে জাতিসংঘের প্রতিষ্ঠা কেমনে হয়েছিল, এটার সূচনায় কারা ছিল। জাতিসংঘকে রিয়েলি তৈরি করা হয়েছে 1945 সালে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য। ইসরায়েলকে মানে অধিকৃত ফিলিস্তিন, যেটা এই অঞ্চলকে ব্রিটেন শাসন করতেছিল অনেক বছর থেকে। যখন ওসমানী খেলাফতের পতন হয়, তারপর সেই, আমি খুব বেশি পিছনে যাচ্ছি না, তারপর সেই জায়গায় তারা দীর্ঘদিন শাসন করত এবং ওইখানে ইউরোপ থেকে এবং রাশিয়া থেকে তারা ইহুদিদেরকে আমদানি করছে, লক্ষ লক্ষ ইহুদিকে নিয়ে এসে জোর করে তাদেরকে ঘর বাড়ি বানায় দিছে এবং তখন তাদেরকে মিলিটারি ট্রেনিং দিছে। ইসরায়েলি আর্মি গড়ে উঠেছে 20 বছর ধরে ফিলিস্তিনের ভূখণ্ডে। তখন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র স্বীকৃতি নাই, তখন ওটা ছিল ব্রিটেনের শাসন ক্ষমতার অধীনে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের শাসন ক্ষমতার অধীনে ফিলিস্তিনি ভূখণ্ড।
যেখানে ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই বসবাস করতো অনেক আগে থেকে। ওই ভূখণ্ডে ব্রিটেন যখন মানে ওসমানী খেলাফতের পতনের পর ব্রিটেন যখন ওই জায়গা দখল করার পর ওই জায়গায় শাসন করা অবস্থায় তারা লক্ষ লক্ষ ইহুদিকে ইউরোপ এবং রাশিয়া থেকে আনতে শুরু করে এবং তাদের মধ্যে মিলিটারি তারা ট্রেনিং দেওয়া শুরু করে। তারপর একটা পর্যায়ে তারা ওই দেশ ছেড়ে চলে যায় ব্রিটেন, এবং তখন তারা একটা ম্যাপ এঁকে দিয়ে যায়, এইটুকু হবে ইসরায়েল, এইটুকু হবে ফিলিস্তিন। আর সেই ফিলিস্তিনিদের কোনো আর্মি নাই, কিন্তু ইসরায়েলিদের 20 বছর ধরে ট্রেনিং পাওয়া আর্মি আছে, ব্রিটিশদের হাতে ট্রেন্ড আপ আর্মি। যে ব্রিটিশ এম্পায়ার কিন্তু শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন জাতিরাষ্ট্রকে যুদ্ধের মাধ্যমে হত্যা করে পরাজিত করছে, তাদের মিলিটারি কিন্তু যোগ্যতা সম্পন্ন মিলিটারি। ওই মিলিটারির হাতে 20 বছর ধরে ট্রেন্ড আপ, মিনিমাম 20 বছর ধরে ট্রেনিং পাইছে ইসরায়েলিরা, তারা মিলিটারি ফোর্স হয়ে গেছে, আর ফিলিস্তিনিদের হাতে কিছু নাই। তখন যদিও বাহ্যিকভাবে সীমানা দুটো দিয়ে তারা বলছে এটা জাতিসংঘ, তার কয়েক বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 45 সালে, ব্রিটিশরা হলো ক্ষমতা ছেড়ে দেয় মনে হয় 47 না 48-এ। তো তখন ওই জাতিসংঘ যেই সীমারেখা দিয়ে দেয়, যেটাও ব্রিটিশরাই করে দিছে জাতিসংঘের আড়ালে, সেই সীমারেখা অনুযায়ী মুসলমানদের আলাদা ভূখণ্ড থাকলেও বটে, কিন্তু তাদের কোনো মিলিটারি নাই। ইসরায়েলকে কাউন্টার দেওয়ার মতো সমান যোগ্যতা সম্পন্ন মিলিটারি নাই। তাহলে রিয়েলি যখন দুটো স্টেট জাতিসংঘ তৈরি করতেছিল, তখন তারা এমনভাবেই তৈরি করছিল যে ফিলিস্তিন কখনো প্রকৃত স্টেট হইতেই পারবে না, কারণ তার সেই মিলিটারি নাই। আর 20 বছর ধরে ব্রিটিশরা এই মিলিটারি তৈরি করতেছে। জাতিসংঘ কেন তাইলে এরকম ভূখণ্ড তৈরি করলো? জাতিসংঘ কেন বললো না যে কেবল তখনই আমরা দুটো আলাদা রাষ্ট্র বানায় ব্রিটেন এখান থেকে বের হয়ে যাবে যখন ফিলিস্তিনেরও সমান সমান মিলিটারি থাকবে? কিন্তু তা না, জাতিসংঘ একটা ম্যাপ এঁকে দিল, ব্রিটেন এখান থেকে চলে গেল, ইসরায়েলের মিলিটারি বানাই দিয়ে গেল, ইসরায়েল জবরদখল করে আরো গাদা গাদা ভূমি দখল করে নিল। এই ছিল জাতিসংঘের ওই জায়গায় অবদান। সো রিয়েলি যারা জাতিসংঘ কিছু একটা করবে, জাতিসংঘের কিছু করার কথা মনে করে, তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। পৃথিবীতে কোথায় জাতিসংঘ কিছু করেছে? আর জাতিসংঘ তৈরি কারা করছে? জাতিসংঘের ফান্ডিং কারা দেয়? জাতিসংঘের হেড অফিস কোথায়? জাতিসংঘের এত অর্গানাইজেশন টাকা কারা দেয়? এই জিনিসগুলো যখন আপনি খুঁজে বাইর করবেন, দেখবেন, তখন আপনার কাছে মনে হবে রিয়েলি এটা হচ্ছে আই ওয়াশের একটা জিনিস। যেভাবে করে আমাদের পলিটিশিয়ানরা অনেক কথাই মুখে বলে, আমরা বলে ও মুখের কথা, রাজনীতিবিদরা তো বলেই। জাতিসংঘ হলো গ্লোবাল স্কেলে এরকম আই ওয়াশ দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন, যেটাতে রিয়েলি ওটার দিকে তাকায় থেকে লাভ নাই। ফিলিস্তিন আজকে জাতিসংঘ কি করতে পারছে? যদি বলে যে ইসরায়েলের সদস্যপদ আমরা স্থগিত করব, জাতিসংঘের সদস্যপদ, দেখেন আমেরিকা ওটাতে ভেটো দেবে, ব্রিটেন ওটাতে ভেটো দেবে, তারা তো স্থায়ী মেম্বার। তাহলে এই জাতিসংঘের লাভটা হইল কি? এই জাতিসংঘের দিকে আমরা এখন আশা নিয়ে তাকাই কেন? এবং জাতিসংঘ যে অকার্যকর ব্যর্থ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আজকে ফিলিস্তিন গণহত্যা, গাজা গণহত্যা, এটার খুবই সুস্পষ্ট প্রমাণ। তো জাতিসংঘের কি করার কথা, না কি করবে না করবে, তাদের কনফ্লিক্ট রেজলিউশন করার কথা বলে জাতিসংঘের দিকে তাকায় থেকেও লাভ নাই আশা করে, বা দোষ চাপায়ও লাভ নাই, বরং ওটাকে বাতিলের খাতায় ফেলে দেওয়াই ভালো। প্র্যাকটিক্যালি তারা আমাদের কোন ধরনের জুলুম থেকে উদ্ধারের জন্য কাজে আসবে না। আমি আমি একটু আবার স্বার্থ ব্যাক করি। তো আমি স্বার্থ যদি এরকম যাই যে আমি একটু আমেরিকা সম্পর্কে স্বার্থ যাই। আমেরিকার কি প্রকার স্বার্থ আছে যেটা আপনার এত সহায়তা করে আপনার ইসরায়েলকে, এত মানে ওপেনলি, যেটা ওপেনলি সহায়তা করতেছে এবং ওপেনলি তারা এখানে কি মানে তাদের স্পেসিফিক। এখন আমরা যদি ইসরায়েলকে ইসরায়েল হিসেবে দেখি, তাহলে আমাদের একরকম। ইসরায়েলকে যদি আমরা আমেরিকার আরেকটা রাষ্ট্র মানে রাজ্য হিসেবে দেখি, অঙ্গরাজ্য হিসেবে, তাহলে বিষয়টা আরেক রকম হবে। আপনি দেখেন গাজায় আজকে 1.5 বছরের উপরে যে গণহত্যাটা কিরকম, এখানে যে বোমা ব্যবহার হচ্ছে, বোমা আমেরিকার, ফাইটার জেট F-35, F-16 আমেরিকার, তারপর পাল্টা যে অ্যাটাক হইতেছে, ইরান অ্যাটাক দিচ্ছে, হুথি অ্যাটাক দিচ্ছে, বা হামাস হিজবুল্লাহ ওরা অ্যাটাক দিচ্ছে, ইরাকের হাসদা সাবি অ্যাটাক দিচ্ছে বা দিয়েছে, এই অ্যাটাকগুলো ঠেকানোর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেইটা ইসরায়েলের নিজস্ব হোমগ্রোন যেরকম 3টা আছে, ডেভিড স্লিং আছে, অ্যারো 3 আছে, আয়রন ডোম আছে। আয়রন ডোমের মার্কেটিং হয় সবচেয়ে বেশি মিডিয়াতে, বাট আরো দুটো আছে, তাদের আরো উচ্চতায় ওগুলো মিসাইল ইন্টারসেপশন করে। কিন্তু আমেরিকার থার্ড যেই সিস্টেম আছে, সব মানে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম বলা যায় যেটাকে, সেটাও কিন্তু আমেরিকান জিনিস, ইসরায়েলকে সুরক্ষা দিতে ব্যবহার হচ্ছে। এটার 2টো ইউনিট ইসরায়েলে আছে। এটার মোট 8টা ইউনিট আমেরিকার অপারেশনাল আছে, তার মধ্যে 2টো ইউনিটই সে ইসরায়েলে দিয়ে রেখেছে। তাহলে অস্ত্র আমেরিকার, এয়ার ডিফেন্স আমেরিকার,
ফাইটার জেট আমেরিকার, শুধুমাত্র জমিটা ইসরায়েলের আর পাইলট গুলো হইল ইসরায়েলি, এটুকু পার্থক্য। সো রিয়েলি এটা কি ইসরায়েলিরা অ্যাটাক দিচ্ছে না আমেরিকা কিছু চাকর বাকরকে দিয়ে অ্যাটাক করাইতেছে? আমরা কোন দৃষ্টিতে দেখব? তো যদি আমরা ওই দৃষ্টিতে দেখি যে আমেরিকা কিছু লোক দিয়ে করাইতেছে, তখন আমরা বিষয়টাকে আমেরিকার একটা এক্সটেনশন হিসেবে দেখব, ইসরায়েলকে আমরা তখন প্রক্সি হিসেবে দেখবো আমেরিকার। এরকম একটা পার্থক্য চলে আসবে। নেটওয়ার্কে কি সমস্যা দিচ্ছে? সরি, নেটওয়ার্কে মনে হয় সমস্যা দিচ্ছে। ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? জি জি জি, সরি, একটু নেটওয়ার্কে সমস্যা দিচ্ছিল মনে হয়। ঠিক আছে। তো ভাইয়া আমরা যে আসলাম যে স্বার্থ বিষয়ে কথাবার্তা বলতেছিলাম, যে আমেরিকার স্বার্থটা নিয়ে আমি কি বলতেছিলাম। ধরনের স্বার্থ? তো আমেরিকার স্বার্থ কি আছে, এটাকে ওই জন্য আগে ইসরায়েলের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম। যে বোমা আমেরিকার, ফাইটার জেট আমেরিকার, এয়ার ডিফেন্স আমেরিকার, শুধুমাত্র জমিটা ইসরায়েলের আর পাইলট গুলো ইসরায়েলি, এটুকু শুধু পার্থক্য। সো রিয়েলি এটা হইল আমেরিকা অ্যাটাক দিচ্ছে গাজাবাসীর উপর, ভাড়া খাটতেছে হইলো ইসরায়েলি ফাইটার পাইলট। আমরা যদি বিষয়টাকে এভাবে দেখি, তাহলে ইসরায়েলকে আমরা পিকচার থেকে সরাই দিয়ে মূল যুদ্ধটা দেখব যে মুসলমানদের এগেনস্টে বা ফিলিস্তিনিদের এগেনস্টে আমেরিকা যুদ্ধ করতেছে। কেন করতেছে? এটা হইলো কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনকে একটু রিফ্রেম করলাম আপনার কোয়েশ্চেনটা। শুনতে পাচ্ছেন? জি জি জি। তো রিফ্রেম করলে দেন আমেরিকার স্বার্থ কি? ওই যে সময় ব্রিটেন, খেয়াল করেন, ব্রিটেন যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে যায়, তারপর থেকে এই ইসরায়েলকে মেনটেন করার কাজ ব্রিটেন এবং আমেরিকা দুইজনে মিলে করতেছে। আপনি যখন ইসরায়েলের প্রতিষ্ঠাটার দিকে খেয়াল করবেন, তখন আপনার কোয়েশ্চেন হবে ইসরায়েল প্রতিষ্ঠায় স্বার্থটা কি? সো রিয়েলি ইসরায়েলকে আমেরিকা হেল্প করতেছে, বিষয়টা এটা না। বিষয়টা হইল যে ভাড়াটে কিছু লোক, রিয়েলি বাস্তবতা এটাই, ভাড়াটে কিছু লোক 20 বছর ধরে একটা জায়গায় আনা হয়েছে, অন্য জায়গা থেকে লোক নিয়ে আসা হয়েছে, এনে জমি জবরদখল করছে। যেই ইসরায়েলিরা, মানে ইহুদি যারা, জায়নিস্ট ইহুদি যারা ইউরোপ থেকে 20 বছর উপর ধরে শুধু ফিলিস্তিনে আসছে, আপনি জানেন, ভিডিওতে আছে, ছবিতে আছে, যে তারা খালি পায়ে, তাদের কোনো হাড়ি পাতিল পোশাক আশাক কিচ্ছু নাই, এক পোশাকে খালি পায়ে তাদেরকে জাস্ট আমদানি করছে। কেন আমদানি করছে? কারা করছে? তাদেরকে খাওয়াইছে, পড়াইছে। আমাদের যেই রাজনীতিবিদরা যখন মিছিল করায় না বাংলাদেশে, ওই বস্তি থেকে লোক ভাড়া করে নিয়ে আসে গরিব মানুষকে টাকা দিয়ে, তখন দেখায় যে এটা হইলো আমার রাজনৈতিক দলের লোক। তো এরকম ওদের পারপাস সার্ভ করার জন্য তারা কিছু লোককে ভাড়া করে নিয়ে আসছে এবং দীর্ঘদিন তাদেরকে খাওয়াইছে, পড়াইছে। এটা হইলো যে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে যেভাবে, সেটা হইলো এই লোকগুলোকে, ঠিক আমাদের পলিটিশিয়ানরা যেরকম মিছিলে টাকা দিয়ে বস্তি থেকে লোক নিয়ে আসে, এভাবে করে লোক নিয়ে আসা হয়েছে ইউরোপ থেকে। তাদের খাওয়া পড়া এভরিথিং ব্রিটেন ব্যবস্থা করছে। তার মানে কিন্তু তারা ব্রিটেনের দাস কাইন্ড অফ। ব্রিটেন কতগুলো লোককে ভাড়া করে নিয়ে এসে একটা জায়গায় জমি দিছে, খাওয়াইছে, পড়াইছে, মিলিটারি ট্রেনিং দিছে, গড়ে তুলছে, তাই তো? তাহলে তারা ব্রিটিশ আর্মির একটা এক্সটেনশন। পরবর্তীতে এই দায়িত্ব আমেরিকার কাছে হস্তান্তর করছে, আমেরিকা ফান্ডিং দিছে। কিভাবে করছে? আমেরিকার ফাইন্যান্সিয়াল বুম যখন ঘটছে, আমেরিকার ফাইন্যান্সিয়াল বুম কিন্তু 45 সালেই ঘটে। ব্রেটন উডস সিস্টেমের মাধ্যমে যখন ইউএস ডলারকে গ্লোবাল রিজার্ভ কারেন্সি করা হয়, ওই সময়ের দিকেই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, ওই সময়ের দিকেই ইসরায়েল প্রজেক্ট কমপ্লিট হয় এবং ব্রিটেন এখান থেকে চলে যায়, আর ইসরায়েলি আর্মি আরো হত্যাকাণ্ড ঘটায় আর অনেক জমি দখল করে নেয়। এগুলো কিন্তু সব একই সময়ের দিকে ঘটছে। তো আগে মানুষ পাউন্ডে লেনদেন করতো, ব্রিটিশ পাউন্ড বিভিন্ন দেশে চলতো, কেননা ব্রিটিশ এরা জাহাজে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেত, দেশ দখল করতো, সেই সব দেশে লেনদেন করতো। ফর এক্সাম্পল, এই বাংলা ভূখণ্ডে যখন ব্রিটেন দখল করে রাখছিল, উপনিবেশ বানাইছিল, ওই সময় আপনাকে যদি কেউ ব্রিটিশ পাউন্ড দিত, আপনি এটা গ্রহণ করতেন, খুব স্বাভাবিক। কারণ এই পাউন্ড গ্রহণ করলে আমি ব্রিটেনের সাথে লেনদেন করতে পারবো, ওদের থেকে কিছু কিনতে পারবো, ব্যবহার করতে পারবো, এটা অকার্যকর জিনিস না। এই জিনিসটা ছিল ব্রিটিশ সাম্রাজ্য যতদিন ছিল ওই সময় পর্যন্ত। ব্রিটিশ সাম্রাজ্যের যখন পতন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়
এবং আমেরিকার ডলারকে গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে গ্রহণ করা হয়, তারপর ইসরায়েলের প্রতিষ্ঠা হয় মিলিটারি দিয়ে, এগুলো সব অল্প কয়েক বছরের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এই সব কিছুর ফলে কি হইল, মুসলমানদের এগেনস্টে বা আরব তেল সমৃদ্ধ আরব ভূখণ্ডকে জবরদখল করার জন্য ব্রিটেন যেই সন্ত্রাসী গোষ্ঠীকে এনে পালতেছিল, তাদের দায়িত্ব ব্রিটিশদের হাত থেকে হস্তান্তর হয় আমেরিকানদের হাতে। আর আমেরিকা তখন কেবল রাইজিং পাওয়ার ওইভাবে যে তাদের ডলার ডমিনেন্স এবং মিলিটারি ডমিনেন্স, এই সব কিছু দিয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে আরব ভূখণ্ডে জন্ম দিল বা আমদানি করলো ব্রিটেন, সেটাকে লালন পালনের দায়িত্ব নিল আমেরিকা। এই হইতেছে এই সন্ত্রাসীর বিষয়। সো আমাদের কোয়েশ্চেনটা এটা করা যাবে না যে ইসরায়েলকে সহায়তায় আমেরিকার স্বার্থ, বরং বলতে হবে যে এই ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী জায়নিস্ট ইহুদিদেরকে আমেরিকা কেন পালতেছে, বা এই ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী জায়নিস্ট ইহুদিদেরকে দিয়ে আমেরিকা কোন স্বার্থ বাস্তবায়ন করতেছে, আমেরিকার কোন স্বার্থটি এদের হাত দিয়ে আমেরিকা বাস্তবায়ন করতেছে। আমাদের রিয়েলি কোয়েশ্চেনটা চেঞ্জ করা দরকার। কোয়েশ্চেন চেঞ্জ হইলে উত্তর সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আমেরিকার তো স্পেসিফিক স্বার্থ রয়েছে, এটা আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখন আমেরিকার সাথে যে রিলেটেড দেশগুলো, আমি চীন বলি, রাশিয়া বলি, বা আপনার ফ্রান্স বলি, যে কোনো দেশ রিলেটেড দেশগুলো, তারা কেন চুপ? অবশ্যই তাদের ওই শক্তি আছে, সামর্থ্য আছে, তারা কিছু বলতে পারে, তারা নিজের ভাবটা প্রকাশ করতে পারে, তারা কেন একেবারে চুপ অবস্থা রয়েছে? কেন ভাই চুপ অবস্থায় থাকা? এই প্রশ্নগুলো আমাদের যখন আসে, আমাদের প্রশ্ন তৈরি হয় আমাদের বুদ্ধি থেকে এবং আমাদের আবেগ থেকে। আমাদের আবেগ যদি এটা হয় যে চায়না কিছু করছে না কেন এটা ঠেকানোর জন্য, চায়না সক্ষমতা থাকা সত্ত্বেও চায়না কেন কিছু করছে না, এটা যদি আমাদের আবেগ থেকে প্রশ্ন আসে, তাহলে আমাদের আরেকটা প্রশ্ন করা দরকার যে রিয়েলি আমরা চায়নার কাছ থেকে নৈতিক অবস্থান আশা করতে পারি কিনা। যে চায়না একটা নীতিবান দেশ, তারা নীতির জায়গা থেকে কাজ করছে না কেন? সো অন্য দেশগুলো কিছু করছে না কেন, জাতিসংঘ কিছু করছে না কেন, এই কোশ্চেনগুলো যখন আমরা করি, তখন আমাদের দেখা দরকার যে আমরা যেই আবেগ থেকে যেই নৈতিক অবস্থান যাদের ব্যাপারে আশা করতেছি, তাদের কাছ থেকে ওই নৈতিক অবস্থান আশা করা অ্যাকচুয়ালি বাস্তবসম্মত কিনা। যেমন শেখ হাসিনা বাংলাদেশের অনেক মানুষের উপর অনেক জুলুম করছে, এখন আমরা শেখ হাসিনা কেন ফিলিস্তিনিদের জন্য কিছু করতেছেন না, সে তো সাবেক প্রধানমন্ত্রী। এই প্রশ্ন যদি আমরা করি, এটা একটা অবান্তর প্রশ্ন হবে, কেননা শেখ হাসিনার জায়গা থেকে কোনো মানবিক কার্যক্রম আশা করা যায় না। আর যদি কোনো কার্যক্রম বাহ্যিকভাবে মানবিক বলে মনে হয়, সেটা আসলে ওর পিছনে কোনো ফায়দা নেওয়ার স্বার্থ আছে, তার চিন্তা আছে, যেই জন্য সে ওই কাজটা করতেছে। এটা আমাদের চোখে খুবই ক্লিয়ার। এবং এই বিষয়টা কেন আমরা অন্যান্য দেশ এবং জাতিরাষ্ট্রের ক্ষেত্রে এটা মাথায় রাখতেছি না। এখন তখন একটা কোয়েশ্চেন আসে যে ইরান কেন কিছু করে না, সৌদি কেন কিছু করে না, ওই নৈতিক জায়গা থেকে। সো নৈতিক জায়গা থেকে নৈতিক এক্সপেকটেশন অনেকে জাতিসংঘের উপর রাখে। কিছু দূর বিশ্লেষণ করে দেখাইলেই বোঝা যায় যে জাতিসংঘের কাছ থেকে নৈতিক এক্সপেকটেশন করার কোনো মানে হয় না। দেন অনেকে নৈতিক পদক্ষেপ আশা করে রাশিয়া, চায়না, এদের কাছ থেকে। একটু বুঝলেই, আপনি একটু চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারবে যে চায়না বা রাশিয়ার কাছ থেকে নৈতিক অবস্থান আশা করার কোনো দরকার নাই। তারা শুধুমাত্র নিজেদের প্রভাবগত স্বার্থ এই জিনিসটা দেখবে। তারপর আরো কিছু কোয়েশ্চেন আসে, মানুষজন নৈতিক অবস্থান আশা করে সৌদি আরবের কাছ থেকে, ইরানের কাছ থেকে এবং মুসলিম রাষ্ট্রগুলোর কাছ থেকে নৈতিক অবস্থান আশা করে। তখনও যদি আমরা একটু ইন ডিটেল দেখাই যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মানেই মুসলিম ইসলামিক নীতি সম্পন্ন শাসক নয়। ইসলামিক নীতি সম্পন্ন শাসক ভিন্ন একটা বিষয়। যেমন বাংলাদেশের মুসলিম মেজরিটি, কিন্তু আমাদের শাসকরা কি ইসলামিক নীতি সম্পন্ন শাসক? না, এটা আমরা খুব ক্লিয়ারলি জানি। বাংলাদেশের 53 বছরে 54 বছরে ইসলামিক নীতি সম্পন্ন শাসক কিন্তু ছিল না। সো আমরা বাংলাদেশের শাসক কেন কিছু করে না, এই নৈতিক প্রশ্ন করাটা এখানে অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে 90% মুসলমানের দেশে এমন শাসক কেমনে শাসন করে যে শাসক ইসলামী নীতি মোতাবেক চলে না? বিবেক বিবর্জিত শাসক কেমনে মুসলমানদের শাসক হয়? তখন ওই কোয়েশ্চেনটা করা যেতে পারে, কিন্তু এই শাসক কেন কিছু করে না, এই কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। তো তখন আমরা এই কোয়েশ্চেনকে ন্যারো ডাউন করে 2-3টা জায়গায় আনতে পারি। এক, সৌদি আরব, 2, ইরান। সৌদি আরবের ক্ষেত্রে মানুষ নৈতিক পদক্ষেপ আশা করে, কোয়েশ্চেন করে সৌদি কেন কিছু করতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সৌদি আরবে মক্কা এবং মদিনা আছে। অথবা কনভার্সলি আমরা বলতে পারি মক্কা মদিনা আছে এমন অঞ্চলকে আলে সৌদ দখল করে সৌদি আরব
নাম দিয়েছে কিংডম অফ সৌদি আরবিয়া। এবং মজার বিষয় হচ্ছে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছে ব্রিটেন, এই রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছে ব্রিটেন, একে প্রথম স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। এগুলো আমরা যখন ইতিহাস পড়ি আমরা তখন জানতে পারি। তো এই দুটো দেশের কাছে মানুষ নৈতিক অবস্থান আশা করে এবং কোয়েশ্চেন করে, তখন আমরা এগুলোকে ফার্দার ইনভেস্টিগেট করতে পারি। তো ভাই দিন শেষে যেটা এটা যদি আপনার হয় যে সবকিছুর পিছনে আপনার এখানে ব্রিটেন জড়িত, প্রত্যেকটা আপনার জটিল বিষয়ে সহজ বিষয় ক্ষেত্রেও আপনার ব্রিটেন জড়িত। হ্যাঁ, ব্রিটেনের ইতিহাস আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন সৌদি আরব কেন এত প্যাসিভ থাকে। তারা কোনোদিন ফিলিস্তিনিদের আত্মরক্ষামূলক কিছু সহায়তা দেবে না, তারা দেবে ভাত তরকারি রুটি। হ্যাঁ, ইরান হয়তো আত্মরক্ষামূলক সহায়তা দিচ্ছে বা দিয়েছে অনেক বছর ধরে, কিন্তু সৌদি আরব কেন কখনোই এটা দেয়নি? সৌদি প্রতিষ্ঠার ইতিহাস দেখলে আপনি বুঝবেন ওদের ইন্টেনশন কি। যেভাবে ইসরায়েল প্রতিষ্ঠার ইতিহাস দেখলে আপনি বুঝবেন যে এটা রিয়েলি ব্রিটেন এবং আমেরিকার একটা মিলিটারি এক্সটেনশন, একটা সামরিক ঘাঁটি। এটা কোনো দেশ না, এটা কোনো জাতি রাষ্ট্র না। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষকে এনে, ভাড়াটে সন্ত্রাসীদেরকে এনে বসাইছে, যেভাবে একটা মিলিটারি ঘাঁটি হয়। একটা মিলিটারি ঘাঁটি কিন্তু কখনো পরিবার হয় না, অনেকগুলো কেউ কাউরে চেনে না, একসাথে আসছে একটা অপারেশন চালাবে, যুদ্ধ করবে, তাই সেভাবে ভাড়াটে লোকদেরকে এনে বসাইছে। এটা হলো ইসরায়েল। ইসরায়েল একটা সামরিক ঘাঁটি, এটা কোনো দেশ না। আমরা যতই এটাকে দেশ বলবো আমাদের প্রশ্নগুলো ভুল হবে, ভুল প্রশ্ন দ্বারা কখনো সঠিক উত্তর আসে না। ব্রিটেন যা করেছে এই হেজাজকে কেন্দ্র করে, মক্কা মদিনাকে কেন্দ্র করে এবং ওসমানী খেলাফতে পতনের জন্য, আমাদের হেজাজের শাসক ছিল শরীফ আল হুসাইন, সেই লোকের পতনের জন্য সে আরব একটা গোত্রকে বলছে যে না, শরীফ আল হুসাইনিকে সে বলছে তুমি অটোমান খেলাফতের এগেনস্টে বিদ্রোহ করো, বিদ্রোহ করে তুমি মক্কা মদিনায় হেজাজ অঞ্চল নিয়ে নিজেকে রাজা ঘোষণা করো। তখন তাকে মিলিটারি হেল্প করছে ব্রিটেন। তুর্কি খেলাফতের অধীনে মুসলিম ভূখণ্ডগুলো ছিল, এটাকে ভাঙার জন্য এটা ব্রিটেন হেল্প করছে। করার পর আবার ব্রিটেন করছে কি, সৌদ বংশ যারা বর্তমানে সৌদি আরবকে শাসন করতেছে, ওই সৌদ বংশকে বলছে যে না, তোমাকেও আমি সহায়তা দিচ্ছি, মিলিটারি হেল্প করতেছি, তুমি এবার এই শরীফ হুসাইনিকে ওকে ক্ষমতাচ্যুত করে তুমি দখল করো, করলে আমি তোমার দেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবো। আর আন্তর্জাতিক মানে হইলো ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, এরা মিলে হইলো আন্তর্জাতিক। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে ইউরোপ আর আমেরিকা মিলে হইলো 65 কোটি মানুষ। কিন্তু এই 65 কোটি মানুষ যা বলে সেটা বাকি 700 কোটি মানুষের কাছে হইলো আন্তর্জাতিক। বুঝতে পারছেন শব্দগুলো নিয়ে কিভাবে খেলা হয়? যে আন্তর্জাতিক মিডিয়া বলতে ওই আমেরিকা এবং ব্রিটেনের মিডিয়া। সব ভাই শব্দ খেলা দেখলে এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ভাই, আমি আমাদের শোয়ের খুবই শেষ পর্যায়ে আসা পড়ছে। আমি যদি লাস্ট একটা টপিক আপনার সাথে আমি যদি জানতে চাই যে সাপোজ ভবিষ্যতে এরকম কোনো যদি মানে অবস্থা বা সিচুয়েশন কি বাংলাদেশের উপর পড়ার কোনো সম্ভাবনা আছে কি না? কারণ আমাদের যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ দেখি, আমাদের প্রায় অনেকখানি আমাদের সাথে তাদের বর্ডার শেয়ার করা, এসব কি সম্ভাবনা আছে কি আছে না? আমি জাস্ট আমার ভিতর থেকে প্রশ্নটা মাঝে মাঝে একটু আসে। এই ক্ষেত্রে আমরা এই ভূখণ্ডের যে বর্তমান বাস্তবতা, তাতে বাংলাদেশের চেয়ে বেশি সংখ্যক মুসলমান ভারতে অবস্থান করতেছে, পাকিস্তানের কাছাকাছি সংখ্যক মুসলমান ভারতে অবস্থান করতেছে। তো এবং তারা মজলুম, তাদের নিজস্ব এনে। তো যখন এই পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হয়, মুসলমানদের রাষ্ট্র, তখন এত হিউজ সংখ্যক মুসলমানকে আলাদা যে রেখে দেওয়া হয়েছে, এই জিনিসটা ওই সময় একটা প্রবলেমেটিক কাজ ছিল। ওই মানচিত্রও কিন্তু ব্রিটিশরাই তৈরি করে দিয়ে গেছে। সো ব্রিটিশরাই ওই মানচিত্র দিয়ে গেছে, যে মানচিত্রে পাকিস্তান এক ভূখণ্ড ওদিকে, আরেক ভূখণ্ড এখানে। ফিলিস্তিন এবং ইসরায়েলকে যখন তারা ভাগ করে, তখনও কিন্তু তারা এরকমই ম্যাপ তৈরি করছিল। আপনার ইসরায়েলের মধ্য দিয়ে আপনার ফিলিস্তিনের আরেক অংশ গাজায় যাইতে হইতো, গাজায় যেতে হলে ইসরায়েল পার হয়ে যেতে হবে। এটা এই বাস্তবতাটা তারাই তৈরি করে দিয়ে গেছিল, পাকিস্তান তৈরির সময় এটাই করে দিয়ে গেছে। এবং দেখেন অনেক মুসলমানকে ভারতে রেখে দিচ্ছে। পৃথিবীর একটা ভূখণ্ডে এত সংখ্যক মুসলমান আর কোথাও নাই, যেটা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে, পাক ভারত উপমহাদেশে আছে। এই জায়গাতে এত হিউজ একটা পাওয়ার অ্যাকুমুলেটেড। অতএব যারা ধর্মীয় জায়গা থেকে যুদ্ধ করে বা ধর্মীয় বিদ্বেষ পোষণ করে, সেটা উগ্র হিন্দুত্ববাদী হোক অথবা জায়নবাদী হোক বা খ্রিস্টানরাই হোক, মুসলমানদের এগেনস্টে যারা ধর্মীয় যুদ্ধ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘৃণা বিদ্বেষ পোষণ করে এমন পর্যায়ে যে তারা যুদ্ধে অবতীর্ণ হয়, তাদের চোখে কিন্তু এই পাক ভারত উপমহাদেশ একটা মানে ইম্পর্টেন্ট এরিয়া। কেননা এই জায়গাতে 60 কোটির উপরে মুসলমান বসবাস করতেছে, একটা কন্টিগিউয়াস ল্যান্ড, যেখানে এক জায়গা থেকে এক জায়গায় আপনি পায়ে হেঁটে যাইতে পারেন, বিচ্ছিন্ন কোনো জায়গা না, এরকম জায়গায় এই পরিমাণ মুসলমান আছে। তো এই জায়গাতে মুসলমানদের টর্চারের ইতিহাস আমরা যদি দেখি, জুলুম নির্যাতনের ইতিহাস দেখি, এই জুলুম নির্যাতন অন্য ধর্মের মানুষরা যেমন করেছে এবং করতেছে, স্পেশালি ইন্ডিয়াতে আমরা স্বাধীন পাকিস্তান ভারতের পর থেকে দেখে আসতেছি এবং এখনো আমরা দেখতেছি, সেটা ইন্ডিয়া যেমন করতেছে, আবার জালেম শাসক
তারাও কিন্তু মুসলিম হত্যাই করতেছে। সে ৭১-এর কথা বলেন, ২৪-এর কথা বলেন বা যাই বলেন, জালেম শাসকের কোনো আসলে বিশেষ ধর্মের দৃষ্টিতে দেখে না, সে হয়তো অন্য কোনো দৃষ্টিতে দেখে। অতএব এই জায়গায় মুসলমানরা কিন্তু মুসলমানদের হাতে জুলুমের শিকার হয়েছে, আবার অন্য ধর্মের মানুষদের হাতে জুলুমের শিকার হয়েছে, এবং দুটো এখনো বিদ্যমান আছে। এবং বাংলাদেশে হাসিনার পতন হয়েছে, সামনে আরেকটা স্বৈরশাসক চলে আসতে পারে, এবং তখন এখানকার মুসলমানরাও কিন্তু জুলুমের শিকার হবে। তবে সেটা হয়তো খুব আনুষ্ঠানিক যুদ্ধ আকারে হবে না। হাসিনা খুব আনুষ্ঠানিক যুদ্ধ আকারে জুলুম করে নাই মুসলমানদের উপরে, বা পাকিস্তানেও অনেক মুসলমানদের হত্যা করতেছে, মাইনরিটি শিয়া কমিউনিটির উপর বোমাবাজি করতেছে, এরকম অনেক কিছু চলতেছে, কিন্তু সেটা আনুষ্ঠানিক যুদ্ধ আকারে না। আনুষ্ঠানিক যুদ্ধ আকারে যদি কিছু হতে যায়, সেটা হবে উগ্র হিন্দুত্ববাদের এগেনস্টে মুসলমানদের যুদ্ধ, এবং সেই যুদ্ধটা শুরু হইতে পারে ভারতে, সেটা শুরু হইতে পারে ভারত পাকিস্তান যুদ্ধে, যেটা চান্স তুলনামূলক কম। একটু চান্স বেশি হচ্ছে ভারতের আগ্রাসন বাংলা ভূখণ্ডের উপর, বাংলাদেশের উপরে, কেননা আমাদেরকে চারিদিক দিয়ে তারা ঘিরে রাখছে এবং আমাদের সেটাতে মিলিটারি পাওয়ার বেশি ইত্যাদি। সো যুদ্ধের রেজাল্ট যাই হোক না কেন, এই ধরনের আশঙ্কা খুবই বাস্তব। এই সারা পৃথিবীতে যখন ফিলিস্তিনের পক্ষে মিছিল হচ্ছে, ইসরায়েলের পক্ষে মিছিল হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা এই আমেরিকানদেরকে এবং জায়নিস্টদের পা চাটতেছে এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া বলছে স্যার আমরা আপনাদের সাপোর্ট করি ইত্যাদি, আর তারা ওদেরকে ঘৃণা করতেছে, কিন্তু স্টিল তারা এই জায়নিস্টদেরকে সাপোর্ট দিচ্ছে। এরকম উগ্র মানসিকতার লোকজন যখন হিউজ পরিমাণে বিদ্যমান এই জায়গায়, তখন এরকম আশঙ্কা খুবই থাকে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের সাথে শত্রুতায় সবচেয়ে কঠোর হলো মুশরিক এবং ইয়াহুদি। মুশরিকরা হলো এই পাক ভারত উপমহাদেশে উগ্র হিন্দুত্ববাদী, এবং ইয়াহুদিরা মধ্যপ্রাচ্যের মুসলমানদের উপর জুলুম করতেছে। সো বিশ্বে যত জুলুম হচ্ছে মুসলমানদের উপর, সেটা কিন্তু কোরআনের ওই আয়াতের সাথে খুবই সামঞ্জস্যশীল, যে তা মুসলমানদের সাথে কঠোর শত্রুতায় লিপ্ত হয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা পাক ভারত উপমহাদেশে ৬০ কোটি মুসলমানের এগেনস্টে, আর মধ্যপ্রাচ্যের মুসলমানদের এগেনস্টে ইয়াহুদিরা জালিম হিসেবে অবতীর্ণ হয়েছে। ওই যুদ্ধ যতটা বাস্তব, আমাদের এখানেও যুদ্ধ ব্রেকআউট হওয়ার পটেনশিয়াল ততটাই বাস্তব, এবং গাজওয়াতুল হিন্দে যে হাদিসগুলো আমরা দেখি সেটাও এর সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। তো এটা রিয়েল থ্রেট আছে, বাট আমরা বাংলাদেশে পলিটিক্সে এনগেজ থাকার কারণে আমরা মনে হয় সেই ফিউচারটা দেখতে পারতেছি না, বা ওটার জন্য হয়তো প্রস্তুতিমূলক অবস্থান গ্রহণ করতে পারতেছি না, যেটা খুবই জরুরি। ভাই তো ভাই আমরা অনুষ্ঠান খুবই শেষ পর্যায়ে এসে পড়ছে। আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম। ইনশাআল্লাহ আমরা আবার কোনো একদিন বসবো, আমরা আমাদের দেশ নিয়ে ভাববো, দেশ নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ ভাই। আর আপনি যদি কিছু বলতে চান শেষ কোনো টপিক বিষয় নিয়ে, আপনি বলতে পারেন। যদি আমি একটু কিছু সামারাইজ করি, সেটা হলো যে আমাদের ডিসিশন, জাজমেন্ট সবকিছু ইনফরমেশনের উপর বেস করে হয়, আর ইনফরমেশন গুলোকে স্ক্রুটিনাইজ করা, ভেরিফাই করা, এইটার একটা দৃষ্টিভঙ্গি আমাদের মুসলমান হিসেবে রাখা দরকার। কেননা আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে যে যদি কোনো ফাসেক ব্যক্তি, মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা আগে তা যাচাই করে দেখো, পাচ্ছে তোমরা না আবার কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত হও। এই জন্য সংবাদ যাচাই করা, সত্য সংবাদের ব্যবস্থা রাখা, এই জিনিসটা মুসলমান হিসেবে বা একটা স্বাধীন জাতিগোষ্ঠী হিসেবে আমাদের প্রয়োজন, যে জায়গায় আমাদের যথেষ্ট ল্যাকিং আছে। তো এটা নিয়ে আমি আপনাদেরকে চিন্তাশীল হইতে বলবো। আমি যেরকম কিছু চিন্তা কন্ট্রিবিউট করলাম, আপনারা চিন্তা করতে পারেন, চিন্তা কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেটা নিয়ে আমরা সবাই এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন। খুবই ভালো বলছেন ভাই, আপনাকে পার্সোনালি অনেক ধন্যবাদ। জি জি, শুকরিয়া। ঠিক আছে, কথা হবে। জি।